শুরুর আগে কয়েকটা কথা বলে নিই। এই যে পড়াশোনাটা, এই পড়াশোনার ধরনটা কিন্তু তোমাদের ক্লাসরুম টিচিং থেকে একটু আলাদা। কারণ আমরা ক্লাস টিচিংয়ের ক্ষেত্রে তোমরা যেমন আমাকে দেখতে পাও, আমিও তেমনি তোমাদের সবাইকে দেখতে পাই। ফলে তোমাদের সুবিধা অসুবিধাগুলো সরাসরি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি, বা কোনো ডাউটস থাকলে ডাউটসগুলো ক্লিয়ার করি। এক্ষেত্রে কিন্তু তা হবে না। সেই জন্য আমি এখানে কিছু অডিও, কিছু ভিডিও দিয়ে প্রয়োজন মতো চেষ্টা করব যতটা সম্ভব কম ভিডিও বেশিটাই অডিও দিয়ে লাইভ ক্লাস করাতে। আগে থেকে কোনোভাবে খুব একটা সেট করে রাখা নয়, যাতে তোমাদের কোনো সমস্যা হলে সাথে সাথে আমি সেই সমস্যার সমাধানটা করতে পারি। ঠিক আছে? তা এই ক্লাসটা যেহেতু 12 ইকোনমিক্স, মিডিয়াম বাংলা বা ইংরেজি এইভাবে তো ভাগ করা নেই, বা এই পরিস্থিতিও সেরকম নেই যে বাংলা ক্লাস আলাদা করা হবে। ঠিক যেমন তোমাদের ক্লাসে বাংলা এবং ইংলিশ মিডিয়ামকে একসাথেই ক্লাস নিই, এবং তখন পড়াতে পড়াতে ইংলিশ এবং টার্মগুলো বলে দেওয়া বা কখনো কখনো ডেফিনেশনগুলো যেমন বলে দিই, আমি এখানে ক্লাসেও কিন্তু এই অনলাইন ক্লাসেও যে অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ দেখবে সেখানে আমি চেষ্টা করব এমনভাবে বলার যাতে যারা বাংলা মাধ্যমে বা যারা ইংলিশ মিডিয়ামে কারোরই কোনো সমস্যা যাতে না হয়। বোঝা গেছে কি বলেছি? এইবার আমি কোনো একটা টপিক বা বিষয় যখন পরপর বলবো, তারপরে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তবে সেই প্রশ্নগুলোই বলবে। অকারণে শুধু ওকে স্যার, ঠিক আছে স্যার, বাই স্যার আমি না বললে, এত মেসেজ দিলে আসলে যার প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা কিন্তু মেসেজের ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় আছে। ঠিক আছে? তাহলে অকারণে ওকে স্যার, ওকে স্যার, আমি যদি জিজ্ঞাসা করি যে ঠিক আছে কারোর কোনো সমস্যা, সেক্ষেত্রে তোমরা রেসপন্স করবে। নচেত আমি পরপর পড়িয়ে যাব, যখনই ডাউট থাকবে আমি জিজ্ঞেস করব কারোর কোনো সমস্যা আছে, তখনই একমাত্র যার যার সমস্যা থাকবে তারা লিখবে। আমি তারপরে সেই অনুযায়ী আমি পরপর বলবো। তাতে দেখবে হয়তো কারোর যে ডাউটসটা আমি বললাম অনেকেরই সেটা ছিল মিটে গেল, তাহলে আর দ্বিতীয়বার আবার বলার দরকার নেই। ঠিক আছে? ওই অডিওটাই ভালো করে বা ভিডিওটাই ভালো করে দেখে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি আজকে ক্লাস শেষ হওয়ার পরেও যদি কোনো ডাউটস থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তবে সেগুলো কিন্তু আবার আমি নেক্সট ক্লাসে প্রথমেই বলবে, তখন আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? কোনো অকারণে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। আর একটা বিষয় বলে দিই, তোমাদের অনেক বন্ধুরা হয়তো নেটওয়ার্কের সুবিধা নেই, মানে ইন্টারনেটের সুবিধা নেই, বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই, ফলে এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না। যদি তাদের সাথে যোগাযোগ হয়, তাদেরকে তোমরা আশ্বস্ত করবে এটা বলেই যে অনলাইনে যারা যারা এই ক্লাসের সুবিধাটা নিতে পারছে, তাদের মতোই যারা এই সুবিধাটা নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হবে না। ক্লাস চালু হলে অন্তত আমি যে বিষয়গুলো অনলাইনে পড়াচ্ছি এই বিষয়গুলো আবার আমি ক্লাসরুম সিচুয়েশনে বুঝিয়ে দেব। ফলে অযথা আতঙ্কিত বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমাদের পক্ষে এছাড়া আর কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই। যাই হোক, পড়ানো শুরুর আগে আমি ধরেই নিচ্ছি তোমরা আমার সামনে আছো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ বা আমিও তোমাদের দেখতে পাচ্ছি। শুধুমাত্র মানে এইটাকে অ্যাজিউম করে বা কল্পনা করেই কিন্তু আমরা আমাদের পঠন পাঠনটা শুরু করব। তোমাদের এবছর 12-এ টোটাল চ্যাপ্টার আছে 21টা। তার মধ্যে প্রথম চ্যাপ্টার কনসেপ্টস অফ রিকোয়ার্ড টুলস, কতগুলো প্রয়োজনীয় বিষয়ের ধারণা। এই চ্যাপ্টারটাতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেখান থেকে কোনো প্রশ্নই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে না। তাহলে খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে তাহলে এই চ্যাপ্টারটা পড়ার কি দরকার, এইচএসে কোনো নাম্বার আসবে না, কোনো প্রশ্ন আসবে না, তাহলে কেন পড়বো? পড়ার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে
সেইগুলো পুরো সিলেবাসটা কভার করতে গেলে এইখানে ব্যবহৃত কিছু কনসেপ্টস আছে যেগুলো কাজে লাগবে। সেই জন্য এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারের আলোচিত বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকলে পরের অংশগুলো আত্মস্থ করতে তোমাদের পক্ষে সুবিধা হবে। সেই জন্যই এই বিষয়টা বলা। এখানে প্রথম যে বিষয়টা আলোচিত হয়েছে প্রথম চ্যাপ্টারে সেটা হলো ফাংশন বা অপেক্ষক। ফাংশন বা অপেক্ষক কাকে বলে এইটা বলতে গেলে আগে আমাদের, তোমরা 6 থেকে বা 7 থেকে অঙ্ক করার সময় চলরাশি বা চলের ধারণা পেয়েছো। সময়ের সাথে যেগুলো পরিবর্তিত হতে পারে, যার মান স্থির থাকে না। চলরাশি দু রকমের হয়, স্বাধীন চলরাশি এবং নির্ভরশীল চলরাশি। এখন যদি এরকম স্বাধীন আর নির্ভরশীল চলরাশির মধ্যে সম্পর্কটা আমরা দেখি, ধরো অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা যা লিখি সেটাকে বলি অপেক্ষক বা ফাংশন। তাহলে হোয়াট ইজ ফাংশন? আ ফাংশন describe the mathematical relationship between dependent and independent variables। অর্থাৎ স্বাধীন চলরাশি এবং নির্ভর চলরাশির মধ্যে গাণিতিক সম্পর্ককেই আমরা বলি অপেক্ষক। বোঝা গেছে অপেক্ষক বা ফাংশন সম্পর্কে। এইবারে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা আছে তোমাদের, সেটা হলো ঢাল বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। ঢাল বলতে কি বোঝায়? ঢাল বলতে বোঝায় যে আমরা কোনো স্বাধীন চলরাশি যেটা, তার এক একক যদি পরিবর্তন হয়, তার দরুন নির্ভরশীল চলরাশি কতটা পরিবর্তন হলো, মানে চেঞ্জ ইন one unit change in independent variable due to, একটু উল্টো ভাবে ঘুরিয়ে বলা যেতে পারে যে the amount of change in dependent variable due to one unit change in the independent variable is called slope। তাহলে স্লোপ বা ঢাল বলতে আমরা বুঝি যে, যদি আমি সরল রেখার কথা বলি, তাহলে সরল রেখাটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে তার ট্যানজেন্টটাকে। ধরো যদি একটা সরল রেখা এক্স অক্ষের পজিটিভ দিকে মানে ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ করে, তাহলে ঢাল বা স্লোপ হবে tan 60 ডিগ্রি। যদি 45 ডিগ্রি কোণ করে, তাহলে ঢাল হবে tan 45, মানে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন উইল বি tan 45। tan 45 মানে আমরা জানি কত, 1। তার মানে ঢাল বা ঢালের মান বা গ্রেডিয়েন্ট হচ্ছে 1। যদি সরল রেখা না হয়ে বক্ররেখা হয়, তাহলে ঢাল কি করে বের করব? সরল রেখা হলে তো আমরা যে কোনো বিন্দু থেকে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ করছে বের করে নিয়ে বের করতে। কিন্তু যদি বক্ররেখা হয়, বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা স্লোপ বা ঢাল, তাহলে যখন বক্ররেখা হবে তখন আমরা ঢাল বের করতে গেলে যে বিন্দুতে ঢাল বের করব সেই বিন্দু থেকে একটা স্পর্শক টানতে হবে। তাহলে ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ করবে, ওই কোণের ট্যানজেন্টই হবে তোমার বক্ররেখার ঢাল। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি ঢাল বলতে খুব সোজা করে যদি আমি বলি, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এইভাবেও আমরা বলতে পারি যে কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন এইভাবে, বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা তো আমরা পরিবর্তনকে নির্দেশ করি, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ। কার্ভ মানে স্ট্রেট লাইনও হতে পারে, সরলও হতে পারে, বক্রও হতে পারে, আমরা দুটোই বলছি। তাহলে বোঝা গেল এই বিষয়টা আছে। আর একটি বিষয় প্রথম অধ্যায়ে আছে, সেটা হলো তোমার স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতার বিষয়টা আলাদা করে তৃতীয় চ্যাপ্টারে যেহেতু গোটাটাই আছে, ওই জন্য আর আমি এখানে আলোচনা করছি না। তাহলে প্রথম চ্যাপ্টারের এইটুকু অংশ মোটামুটি সবাই একবার দেখে নিলেই হবে।
শুরুতে একটা কথা বলার দরকার ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, যে 12-এ বই কি কিনবে। টেক্সট বই হিসাবে আমি দুটো বই বলতে পারি, যে এক হচ্ছে জয়দেব সরখেল উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বাদশ শ্রেণী, 2 উচ্চ মাধ্যমিক অর্থনীতির রূপরেখা অজয় কুমার নন্দী, আরেকটি বই দেখতে পারো সৌম্যকান্তি ঘোষ, আরাধন ঘোষ। এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই হলেই চলবে। আর যদি এই মুহূর্তেও কেউ বই কিনতে না পারো তাহলেও অসুবিধা নেই, তোমাদের 11-এর বইটা যদি থাকে তবে সেখানেও অনেকগুলো চ্যাপ্টারই কমন পেয়ে যাবে। অনেকগুলো চ্যাপ্টার আছে যা 11-এর বই থেকে পড়লেও হয়ে যাবে। ঠিক আছে, আপাতত অন্তত এই সময়ের জন্য যদি বই না পাওয়া যায় বাজারে তাহলেও দুশ্চিন্তার কিছু নেই, 11-এর বইটি পড়লেও চলবে। ঠিক আছে, তাহলে আমি এবার শুরু করব দ্বিতীয় চ্যাপ্টার, চাহিদা তত্ত্ব। এই চ্যাপ্টারে তোমাদের একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছি, চাহিদা। এই চ্যাপ্টারে আগেই বললাম যে একটাই 2 নম্বরের প্রশ্ন আসবে। তা এই 2 নম্বরের প্রশ্ন মতো করে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এই চ্যাপ্টারটা আমরা আগেও 11-এ পড়েছি, তখন যদিও বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আসবে সেইভাবেই আমরা চ্যাপ্টারটাকে পড়েছিলাম। তো এবার আমাদের এই চ্যাপ্টারের জন্য বরাদ্দ হচ্ছে 2 নম্বর, একটি 2 নম্বরের প্রশ্ন আসবে। চাহিদা কাকে বলে? এমনি আমরা সাধারণ অর্থে বলি যে কোনো দ্রব্য বা সেবা কার্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটাই চাহিদা। মানে একদম সাধারণ কনসেপ্ট, যাকে লেম্যান কনসেপ্ট বলে। ডিজায়ারনেস টু গেট আ কমোডিটি ইজ কল্ড ডিম্যান্ড, ইন জেনারেল সেন্সে এটা আমরা বলি। কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র ডিজায়ারনেস বা উইলিংনেস থাকলেই, অর্থাৎ আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকলেই যে কোনো দ্রব্য বা কোনো সেবা কার্যের চাহিদা বাজারে উদ্ভূত হবে তা নয়। অর্থনীতিতে চাহিদা বলতে আমরা দুটো বিষয়কে মাথায় রেখে চাহিদার সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। সে দুটো হলো, 1 ইচ্ছা এবং 2 সামর্থ্য। অর্থাৎ ডিজায়ারনেস টু গেট আ কমোডিটি ব্যাকড বাই হিজ পারচেজিং পাওয়ার, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা কার্য ভোগ করার ইচ্ছা থাকতে হবে এবং সাথে সাথে সেই দ্রব্যটা কেনার মতো তার ক্ষমতা, ক্রয় ক্ষমতাও থাকতে হবে। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমার ইচ্ছা যে আমি একটা মোটর সাইকেল কিনতে চাইছি, কিন্তু মোটর সাইকেলটার যা দাম সেই টাকা আমার কাছে নেই। ফলে ইচ্ছা থাকলেও যেহেতু ক্রয় ক্ষমতা নেই, সেহেতু বাজারে মোটর সাইকেলের চাহিদার উদ্ভব হবে না। আবার উল্টো দিক থেকে যদি বলি, এমন অনেক দ্রব্য আছে যা কেনার ক্ষমতা আমার আছে, কিন্তু সেই দ্রব্যটা কেনার ইচ্ছা নেই। যেমন ধরো যে আমি যদি বলি যে এখন আমি ভিডিও গেমস, একটা ভিডিও গেমস ধরো 200 টাকা দাম, কেনার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু ভিডিও গেমস আমি খেলতে পছন্দ করি না। ফলে কি, ভিডিও গেমসের বাজারে চাহিদার উদ্ভব হবে না। তাহলে চাহিদা হতে গেলে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে দ্রব্যটার কেনার বা ভোগ করার ইচ্ছা থাকতে হবে, এবং 2 নম্বর হলো যে সেই দ্রব্যটা কেনার মতো ক্ষমতা থাকতে হবে। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা চাহিদার সূত্র, চাহিদার সংজ্ঞা বা ডেফিনেশন অফ ডিম্যান্ড বলতে পারি। কিরকম ভাবে বলতে পারি? যদি বলি যে একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে সক্ষম এবং ইচ্ছুক, তাই হলো চাহিদা। এই জন্য আমরা এটাকে অর্থনীতিতে বলি কার্যকরী চাহিদা বা এফেক্টিভ ডিম্যান্ড। তার মানে
যদি ডেফিনেশন হোয়াট ইজ ডিম্যান্ড বলে, তাহলে পরে আমরা কি বলবো, যে ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাই হলো অর্থনীতিতে চাহিদা, বা ডিজায়ারনেস টু গেট আ কমোডিটি ব্যাকড বাই হিজ অর হার পারচেজিং পাওয়ার ইজ কল্ড ডিম্যান্ড। ওকে, তাহলে চাহিদা কাকে বলে বা চাহিদা বলতে কি বোঝো, যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা চাহিদা কাকে বলে বা চাহিদা বলতে কি বোঝে এটা বুঝতে পারলে। এখন এই চাহিদা আমরা মোটামুটিভাবে দুভাবে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিগত চাহিদা, আর একটা হলো বাজার চাহিদা। তার মানে কি, ডিম্যান্ড ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড অ্যান্ড অ্যানাদার ইজ মার্কেট ডিম্যান্ড। তাহলে এই ডিম্যান্ড বা চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমি এবার এই অংশটাই আসবো। চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললে আমরা বললাম চাহিদা দু রকমের, তাহলে দু রকম চাহিদাই আলাদা আলাদা করে উল্লেখ করা দরকার, যে ব্যক্তিগত চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বাজার চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরস ডিটারমিনিং ডিম্যান্ড, ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড, যে ব্যক্তিগত চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপরে আসব ফ্যাক্টর ডিটারমিনিং মার্কেট ডিম্যান্ড বা বাজার চাহিদা নির্ধারক বিষয়গুলো সম্পর্কে। ঠিক আছে, তা প্রথমে আমরা ব্যক্তিগত চাহিদা নির্ধারক বিষয় যখন আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো অসংখ্য বিষয় আছে যে সমস্ত বিষয়ের উপর কোনো দ্রব্য বা সেবা কার্যের চাহিদা নির্ভর করে। অসংখ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যা মোটামুটি তোমাদের সিলেবাসের মধ্যে আছে, আমি সেরকম কতগুলো বিষয়ই উল্লেখ করব। যেমন প্রথমত হচ্ছে বাজারে দ্রব্যের দাম, অর্থাৎ মার্কেট প্রাইস অফ দ্য কমোডিটি অর সার্ভিস। বাজারে এই দামের উপর কিন্তু চাহিদা নির্ভর করে। সাধারণত যদি অন্যান্য বিষয়গুলো স্থির থাকে, তাহলে আমরা দেখি কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে ওই দ্রব্যের বাজারে চাহিদা কমে যায়। আমি একটা কথা বারবার বলছি যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত বা স্থির, এবং বিষয়টা সাধারণত সবসময় যেটা ঘটবে তা নয়, এর ব্যতিক্রম আছে যেটা আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথম কি বিষয় পেলাম আমরা, যে দ্রব্যের নিজস্ব দাম বা ওন প্রাইস অফ দ্য কমোডিটি, যার উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ইনকাম অফ দ্য কনজিউমার, অর্থাৎ ক্রেতার আয়। সাধারণত ক্রেতার আয় যদি বাড়ে তাহলে বাজারে দ্রব্যের চাহিদা বেড়ে যায়, আবার উল্টো ঘটনা ঘটে যদি ক্রেতার আয় কমে যায়। কাজেই ক্রেতার আয়ের উপর সাধারণত চাহিদা নির্ভর করে। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্যটা কি, এইখানে একটুখানি ব্যাখ্যার দরকার আছে, যে কোনো দ্রব্যের সাথে অন্যান্য দ্রব্য তিনভাবে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ কোনো একটা দ্রব্যের সাথে অন্য দ্রব্যগুলো রিলেশন তিন রকম হতে পারে। কি কি? এক হতে পারে যে পরিবর্ত দ্রব্য, যেমন চা আর কফি, এদেরকে আমরা বলতে পারি পরিবর্ত দ্রব্য বা সাবস্টিটিউট গুডস, কারণ একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ব্যবহার করা যায় বা ভোগ করা যায়। আবার এমন অনেক দ্রব্য আছে যেগুলোকে একটা অন্যটা ছাড়া ব্যবহার করা যায় না। যেমন ধরো বাইক, পেট্রোল। এক্ষেত্রে বাইক আছে পেট্রোল নেই, বা পেট্রোল আছে বাইক নেই, তা কোনো ক্ষেত্রেই কিন্তু তোমার বাইকের উদ্দেশ্য সিদ্ধি হবে না। অর্থাৎ বাইকের চাহিদা নির্ভর করবে পেট্রোলের দামের উপরেও। এই ধরনের দ্রব্যগুলোকে আমরা বলি পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুডস। একটা সাবস্টিটিউট গুডস পেলাম পরিবর্ত, আর একটা কমপ্লিমেন্টারি গুডস বা পরিপূরক দ্রব্য। আর এক ধরনের আছে যে ধরনটা অ্যাকচুয়ালি এমন অনেক দ্রব্য আছে যাদের মধ্যে কোনো রিলেশন নেই, দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দ্য কমোডিটিস,
এরকম যদি দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী হয় তখন তাদের আমরা বলি নন রিলেটেড বা পরস্পর সম্পর্কহীন দ্রব্য। তাহলে কোনো দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের সাথে সংশ্লিষ্ট অন্য দ্রব্যের দামের উপরেও নির্ভর করবে। অর্থাৎ কোনো দ্রব্যের যদি পরিবর্ত দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে ওই দ্রব্যটার চাহিদা বাড়বে। যেমন ধরো যদি দেখা যায় যে চায়ের দাম বেড়ে গেল, তাহলে লোকে কফি বেশি খাবে। অর্থাৎ কফির চাহিদা বাজারে চায়ের দামের উপরেও নির্ভর করছে। এই আবার চা বা কফির চাহিদা চিনির দামের উপরেও নির্ভর করে। তাহলে চিনি এবং চা বা কফি এদেরকে আমরা বলতে পারি পরিপূরক দ্রব্য। আবার ধরো যদি বলি যে এখন এই যে হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে গেলে মোটরসাইকেলের চাহিদার উপর কি প্রভাব পড়বে? দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই, অর্থাৎ সম্পর্কহীন দ্রব্য, ফলে চাহিদা এর দ্বারা অ্যাফেক্টেড হবে না বা প্রভাবিত হবে না। সুতরাং আমরা চাহিদার নির্ধারক বিষয়, ব্যক্তিগত চাহিদা নির্ধারক বিষয় যে বলছিলাম, প্রথম পেলাম দ্রব্যের নিজস্ব দাম, দ্বিতীয় পেলাম ক্রেতার আয়, তৃতীয় পেলাম ওই দ্রব্যের সাথে সংশ্লিষ্ট অন্য দ্রব্যের দাম। ঠিক আছে, চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে ক্রেতার রুচি পছন্দ। রুচি পছন্দের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। কোনো দ্রব্যের প্রতি ক্রেতার রুচি বা পছন্দ যদি বেশি হয় তাহলে সেই দ্রব্যের চাহিদা বাড়বে বাজারে। আবার যদি উল্টোটা হয়, তাহলে যে রুচি বা পছন্দ কম, তাহলে সেই দ্রব্যের বাজারে চাহিদা কমে যাবে। খুব সাধারণভাবে এখন যেমন দেখো মাস্ক, যে মাস্ক কাপড়ের এমনি নর্মাল মাস্ক যেগুলো বিক্রি হচ্ছে বাজারে, গত বছরেও বিক্রি হচ্ছে, তার আগের বছরেও বিক্রি হতো, কিন্তু তখন কি হতো, যে কোনো কারণে হোক মানুষের এখন রুচি বা পছন্দ মাস্কের প্রতি বেড়ে গেছে, ফলে এখন কিন্তু বাজারে মাস্কের চাহিদা অনেক বেড়ে গেছে, যেটা গত বছর বা তার আগের বছর ছিল না। সুতরাং ক্রেতার রুচি পছন্দের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। আর একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা। ক্রেতা ভবিষ্যৎ দাম সম্পর্কে আশাও করতে পারে, আশঙ্কাও করতে পারে। ক্রেতা যদি মনে করে কোনো দ্রব্যের ভবিষ্যতে দাম বাড়বে এই আশঙ্কা করে, তাহলে সে এখন চাহিদা বাড়াবে। আর যদি উল্টোটা ঘটে, ক্রেতা যদি মনে করে ভবিষ্যতে দামের কমে যাবে, তাহলে এখন সে কম কিনবে অর্থাৎ চাহিদা কমাবে, ভবিষ্যতে বেশি কিনবে অর্থাৎ তখন চাহিদা বাড়বে। সুতরাং কোনো দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের শুধু বর্তমান বা বাজার দামের উপরেই নির্ভর করছে না, ওই দ্রব্যের ভবিষ্যতে কি দাম হবে সেটা ক্রেতা যা মনে করছে বা যা ধারণা করছে তার উপরেও নির্ভর করে। এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারি যে বিষয়গুলোর উপর চাহিদা, ব্যক্তিগত চাহিদা নির্ভর করে। যেমন এছাড়াও বলা যেতে পারে ক্রেতার ধর্ম, বা বলা যেতে পারে আবহাওয়া জলবায়ু, বা বলা যেতে পারে প্রদর্শন প্রভাব। এরকম অসংখ্য বিষয় আছে যাদের উপর ব্যক্তিগত চাহিদাগুলো নির্ভর করে। ঠিক আছে, এবারে চাহিদা নির্ধারক বিষয়, চাহিদা বলতে বাজার চাহিদা নির্ধারক বিষয়গুলো বা ফ্যাক্টরস ডিটারমিনিং মার্কেট ডিম্যান্ড, এটা আলোচনা করব। সেটা হলো যে মূলত এখানেও দুটো বিষয় মনে রাখলেই হবে, দুটো পয়েন্ট, যে কোন কোন বিষয়ের উপর বাজার চাহিদা নির্ভর করে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো নাম্বার অফ দ্য কনজিউমার্স ইন দ্য মার্কেট, অর্থাৎ বাজারে ক্রেতার সংখ্যা। সাধারণত বাজারে ক্রেতার সংখ্যা যত বাড়বে দ্রব্যের চাহিদা কি হবে তত বাড়বে। আবার যদি ক্রেতার সংখ্যা কমে তাহলে বাজারে চাহিদা কমে যাবে। তাহলে বাজার চাহিদা ক্রেতার সংখ্যার উপরে নির্ভর করে। দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাজার চাহিদা নির্ভর করে সেটা হলো ইনকাম ডিস্ট্রিবিউশন অফ দ্য সোসাইটি অর ইকোনমি, অর্থাৎ সমাজে বা দেশে আয়ের বন্টন কেমন হয়েছে সেই বন্টনের উপরেও চাহিদা নির্ভর করে। যে যদি দেখা যায় যে দেশের অধিকাংশ মানুষের হাতে আয় বা অর্থ খুব কম, আর মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আয়ের পরিমাণ বেশি, তাহলে চাহিদা কিন্তু বাজারে বেশি হবে না। উল্টোটা যদি হয়, অর্থাৎ সমাজে অধিকাংশ মানুষের হাতে আয় বেশি এবং মুষ্টিমেয় লোকের হাতে আয় কম, এরকম যদি সিচুয়েশন হয়, অর্থাৎ আয় বন্টনে যদি বৈষম্য কম হয়, তবে বাজারে চাহিদা বাড়বে।
আর আয় বন্টনে বৈষম্য যত বেশি হবে বাজারে চাহিদা তত কম হবে। তৃতীয় আর একটা বিষয় উল্লেখ করতে পারি আমরা বাজার চাহিদা নির্ধারক হিসাবে, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। কোনো দ্রব্যের বাজার চাহিদা বেড়ে যায় যদি ওই দ্রব্যের বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি করা হয়। সাধারণত যদি প্রতিদিন টিভি খুললে বা তোমার ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যদি আমরা ক্রমাগত কোনো অ্যাড বা বিজ্ঞাপন দেখি, তাহলে আমরা সেই দ্রব্যের প্রতি আকৃষ্ট হই, ফলে বাজারে চাহিদা বাড়ে। যেই মুহূর্তে আমরা দেখছি যে ধরো তোমার বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্কসগুলো খেলে, যেমন হরলিক্স, কমপ্ল্যান, এই 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 সুবিধাগুলো পাওয়া যায়, এরকমভাবে ওরা যখন বিজ্ঞাপন দিচ্ছে তার দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি, ফলে বাজারে ওই হেলথ ড্রিঙ্কগুলোর চাহিদা হু হু করে বাড়ছে। তাহলে আমরা বিজ্ঞাপন ব্যয়ের উপর প্রভাব বলতে পারি। আবার সমাজে বা বাজারে নতুন নতুন দ্রব্যের প্রচলন হলেও চাহিদা বেড়ে যায়, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ ভ্যারাইটিস ইন দ্য মার্কেট যদি এইটা হয়, তাহলেও যত বেশি দেখবে ফোনের যত নতুন নতুন মডেল বাজারে আসছে চাহিদা কিন্তু কমে না, অর্থাৎ নতুন নতুন দ্রব্যের প্রচলন বাজার চাহিদাকে বাড়িয়ে দেয়। তাহলে এরকম আমি চারটে বিষয় বললাম, অ্যাটলিস্ট দুটো তোমরা পড়বে যে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যদি পরীক্ষায় শুধু চাহিদা নির্ধারক বিষয় আলোচনা করো, তাহলে যে কোনো ব্যক্তিগত চাহিদা নির্ধারক বা বাজার চাহিদা নির্ধারক যে কোনো দুটো বললেই হবে, কিন্তু তোমরা আলাদা আলাদা করে এই দুটো দুটো করে রেডি করে রাখবে, কারণ পরীক্ষায় উল্লেখও করে দিতে পারে যে ব্যক্তিগত চাহিদা নির্ধারক দুটি বিষয় লেখো, অথবা বাজার চাহিদা নির্ধারক দুটো বিষয় লেখো। ঠিক আছে? তাহলে কোশ্চেন আসতে পারে দুভাবেই, সরাসরি চাহিদা নির্ধারক দুটি বিষয় বা চাহিদা নির্ভর করে দুটো বিষয় এমনও আসতে পারে, আবার কোন ধরনের চাহিদা সেটা উল্লেখ করেও নির্ধারক বিষয় বলতে পারে। তাহলে আমাদের সব ধরনের সম্ভাব্য তার কথা মাথায় রেখেই প্রস্তুত হতে হবে। ঠিক আছে? এবারে চাহিদা অপেক্ষক সম্পর্কে বলবো, যে ডিম্যান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক। একদম শুরুতেই যে ভিডিওটা বা অডিওটা যেটাতে আমরা চ্যাপ্টার 1 আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে ফাংশন বা অপেক্ষক ব্যাপারটা কি, ইন জেনারেল বলা হয়েছিল। এইবারে আসছি যে চাহিদা অপেক্ষক কি। তাহলে ওই অপেক্ষকের সংজ্ঞাটা মাথায় রাখলেই কিন্তু এখন বুঝতে খুব সুবিধা হবে যে চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করে। যেমন কি পেয়েছি, কোনো দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, রুচি, পছন্দ, আবহাওয়া, জলবায়ু, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম ইত্যাদি ইত্যাদি। তাই এগুলো সমস্তই স্বাধীন চলরাশি, আর এদের উপর নির্ভর করছে কে? চাহিদা বা চাহিদার পরিমাণ। এটাকে আমরা বলতে পারি নির্ভরশীল বা অধীন চলরাশি। তাহলে এই যে চাহিদা নির্ধারক বিষয়গুলো বা ফ্যাক্টরস অফ ডিম্যান্ড, এর সাথে চাহিদার পরিমাণের যে গাণিতিক সম্পর্ক, তাকেই আমরা চাহিদা অপেক্ষক বলি। তাহলে চাহিদা অপেক্ষক বলতে কি বোঝো যদি এটা বলে, তাহলে আমরা কি বলবো? চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করে, বা এক কথায় চাহিদা নির্ধারক বিষয়গুলির সাথে কোনো দ্রব্য বা সেবা কার্যের চাহিদার পরিমাণের যে গাণিতিক সম্পর্ক, তাকেই চাহিদা অপেক্ষক বলে। তাহলে ইংলিশ মিডিয়ামে যারা, তাদের জন্য চাহিদা অপেক্ষক মানে কি? ডিম্যান্ড ফাংশন। হোয়াট ইজ ডিম্যান্ড ফাংশন? Demand function states the mathematical relationship between demand depending factors and demand for the commodity. It can be written as D equals to F of P, Y, P0, etc., where D is the amount of quantity demanded, P is the price of the commodity, Y is the income of the consumer, P0 is the price of the other related commodities, etc. অর্থাৎ চাহিদা অপেক্ষক হলো কোনো দ্রব্যের চাহিদা নির্ধারক বিষয়গুলোর সাথে চাহিদার পরিমাণের গাণিতিক সম্পর্ক। আমরা এটাকে একটু সংক্ষেপে
লিখতে পারি এইভাবে, ইন মডিফাইড ফর্ম উই ক্যান রাইট ডিমান্ড ফাংশন অ্যাজ ডি ইকুয়ালস টু এফ অফ পি। অর্থাৎ চাহিদা অপেক্ষককে আমরা লিখতে পারি ডি সমান এফ ব্র্যাকেটে পি। অর্থাৎ চাহিদা অপেক্ষক বলতে অন্যান্য চাহিদা নির্ধারক বিষয়গুলোকে অপরিবর্তিত রেখে শুধু দামের সাথে, দ্রব্যটির নিজস্ব দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কটিকে আমরা প্রকাশ করতে পারি। এটাকেই আমরা বলি চাহিদা অপেক্ষক। তো নিচে আমি এক্ষুনি একটা ছবি দিচ্ছি বোর্ডে, সেটা দেখে নে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তোমরা যারা 11-এ পড়তে, অর্ধ সমাপ্ত পরীক্ষা দিয়ে 12-এ উঠে গেলে, তোমাদের ইকোনমিক্স পরীক্ষাটা হয়নি, কিন্তু এইবার এইচএস তোমরা দেবে 2021-এ, তোমাদের কিন্তু এইবার পরীক্ষাটা দিতে হবে। আশা করি আর কোনো অঘটন ঘটবে না। যাই হোক, 12-এর প্রথম ক্লাসে, তোমাদের এই অনলাইন ক্লাসে আমি সিলেবাসটা সম্পর্কে প্রথমে বলবো, এবং কোন 11-এ যেমন তোমরা দেখেছো কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকে সেটা পরিষ্কার ভাগ করে দেওয়া ছিল, এবারেও তাই আছে। তোমাদের এবছরে টোটাল চ্যাপ্টার আছে 21টা। মার্কস ডিস্ট্রিবিউশন কোন চ্যাপ্টারে কত হবে আমি একটা পিডিএফ তোমাদের এই গ্রুপেই দিয়ে দেবো আজকের ক্লাসের শেষে। আমরা শুরু করব প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার যেটাকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না, এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমাদের এইচএসে আসবে না, কতগুলো গাণিতিক ধারণা। অথচ এই চ্যাপ্টারের কিছু কনসেপ্টস আছে, যে কনসেপ্টসগুলো না জানলে পরবর্তী চ্যাপ্টারগুলোতে বা অর্থনীতির বিভিন্ন বিষয় যখন আমরা আলোচনা করব, সেই আলোচনার সময় সমস্যা হবে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অপেক্ষক বা ফাংশন। অপেক্ষক বা ফাংশন, এই অপেক্ষকের ধারণা যদি পরিষ্কার তোমাদের না থাকে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে চাহিদা অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, ব্যয় অপেক্ষক, এই বিভিন্ন বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারবে না। তার জন্য প্রথম চ্যাপ্টারের 2 বা 3টে বিষয় আছে যা আমরা আজকে আলোচনা করে নেব শুরুতেই। তা অপেক্ষক বা ফাংশন কি? আমরা জানি যে বিভিন্ন চলরাশি যদি তাদের মধ্যে রিলেশন, সম্পর্ক থাকে, পরস্পর সম্পর্কযুক্ত এরকম চলরাশি, ধরো দুটো চলরাশি দিয়ে বোঝানোর সুবিধার্থে বলছি, এক্স একটা চলরাশি এবং ওয়াই একটা চলরাশি বা ভেরিয়েবল। এখন এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাই। অর্থাৎ এক্স ধরো যদি 1 হয়, তার জন্য ওয়াই হয়তো দেখা যাচ্ছে 5, বা এক্স যদি 0 হয়, ওয়াই ধরো 4 হয়, এরকম। বা এক্স যদি 3 হয়, ওয়াই হয়তো 8 হয়। তাহলে এইরকম বিভিন্ন এক্সের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওয়াইয়ের মান এক্সের উপর নির্ভর করে। এটাকেই আমরা বলছি যে ফাংশন। কি? যে ওয়াই ডিপেন্ড, ইফ ওয়াই ডিপেন্ডস অন এক্স, যদি ওয়াই চলরাশির মান এক্স চলরাশির মানের উপর নির্ভর করে, তবে আমরা বলি ওয়াই এক্সের অপেক্ষক। কিভাবে অপেক্ষককে প্রকাশ করি? ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এখানে এই ওয়াই আর এক্স দুটো চলরাশি, এবং এই যে এফটা, এই এফটা তোমাদের এই দুটো চলরাশির মধ্যে যে সম্পর্ক, রিলেশনশিপ, ফাংশনাল রিলেশনশিপ বা অপেক্ষকের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে নির্দেশ করছে। শুধু তাই না, এখানে এইভাবে যখন আমরা লিখব, তখন এই পাশে যেটা লেখা থাকবে এটাকে আমরা বলতে পারি যে নির্ভরশীল চলরাশি, আর এখানে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলরাশি। এইখানে কিন্তু একটাই ভ্যালু থাকবে, ভ্যারিয়েবল থাকবে এমন কিন্তু নয়।
এখানে 5টা 7টা 10টা ভেরিয়েবল থাকতে পারে। যখন আমরা চাহিদা দেখব তখন চাহিদার পরিমাণকে আমরা এখানে রাখব এবং চাহিদা নির্ভর করে যে যে বিষয়গুলো, অসংখ্য বিষয় আছে, সেই বিষয়গুলোকে আমরা এখানে রাখব এবং এইটাকে আমরা বলবো চাহিদা অপেক্ষক। তোমরা ইতিমধ্যেই 11-এ চাহিদা অপেক্ষক পড়েছো, ভোগ অপেক্ষক পড়েছো, উৎপাদন অপেক্ষক পড়েছো, ফলে সেই অপেক্ষকগুলো থেকে তোমাদের একটা ধারণা আছে। নেক্সট যে বিষয়টাতে আমি যাব সেটা হলো ঢাল বা স্লোপ। কোনো সরলরেখা বা বক্ররেখার ঢাল কি বা ঢাল কিভাবে পরিমাপ করা হয়, এই বিষয়টা বোঝার জন্য আমি একটা ছবি আগে এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখাটা এ বি একটি সরলরেখা। এই সরলরেখার উপর আমি কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করতে চাইছি। তাহলে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হয়। ঢাল মানে হচ্ছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকে তাকেই আমরা বলি ঢাল। ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা হচ্ছে আমাদের ছবি অনুযায়ী এক্স অক্ষ ধনাত্মক দিকের থিটা কোণ করেছে, তাহলে ঢাল হবে এই থিটা কোণের ট্যানজেন্ট মান, মানে ট্যান থিটা। তাহলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকে তার ট্যানজেন্টের মানকেই আমরা ওই সরলরেখার ঢাল বা প্রবণতা বলি। সাধারণত এই ঢাল বা প্রবণতা কে আমরা কোনো সরলরেখার যদি সমীকরণ দেয়া থাকে সেই সমীকরণ থেকে ঢাল বা প্রবণতা বের করি। সরলরেখাটাকে আমরা এইরকম y = mx + c এই আকারে লিখি, আমাকে যে সরলরেখাটা দেয় সেইখান থেকে এই যে x এর যে সহগ এইটাই হচ্ছে ঢাল বা প্রবণতা বা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তা বোঝা গেল যে ঠিক আছে, সরলরেখা হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করেছে পাবো। কিন্তু যদি আমাকে যে বক্ররেখা দেওয়া হয়, তাহলে বক্ররেখা যদি দেওয়া হয়, বক্ররেখা ধরো বক্ররেখা হচ্ছে এই একটা বক্ররেখা, তাহলে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন। তাহলে এইটা কিভাবে পরিমাপ করব? যে বিন্দুতে আমি বক্ররেখার ঢাল বের করতে চাইছি সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক টানবো, ট্যানজেন্ট টানবো। যে ট্যানজেন্টটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে, ধর থিটা কোণ করেছে, তাহলে ট্যান থিটা, এইটাই হচ্ছে বক্ররেখার এই বিন্দুতে ঢাল বা স্লোপ। ঠিক আছে, তাহলে এই দুটো বিষয় মোটামুটি তোমাদের যা আছে। আর একটা বিষয় এই চ্যাপ্টারে উল্লেখ করা আছে স্থিতিস্থাপকতা, সেটা আমি এখানে এইভাবে আলোচনা না করে একবারে স্থিতিস্থাপকতার চ্যাপ্টারই আছে 3 নম্বর চ্যাপ্টার, আমি সেখানে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এইটা গেল আমাদের প্রথম চ্যাপ্টারে যেটুকু জানার বিষয়। জাস্ট একবার প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়বে, কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের এইচএসে কোনো প্রশ্ন আসবে না। এইবার আমি যাব দ্বিতীয় অংশে। তার আগে তোমরা এই অংশটা একবার দেখে নাও, কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। ওকে, এবারে আমি শুরু করব উপযোগ বা ইউটিলিটি, বা অনেক বইয়ে উপযোগিতাও থাকতে পারে। এই উপযোগিতা মানে কি, এটাও তোমরা 11-এ করেছো, যে উপযোগিতা বলতে বোঝায় যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। প্রত্যেকটা দ্রব্য বা সেবা কার্য যা আমরা ব্যবহার করি বা ভোগ করি, সেই দ্রব্য বা সেবা কার্যের অভাব পূরণের ক্ষমতা আছে। আর এই অভাব পূরণ করার ক্ষমতাটাকে ব্যবহার করলে আমরা যা পাই সেটাই হচ্ছে উপযোগ বা উপযোগিতা, বা চলতি কথায় অনেকে তৃপ্তি বলেও অভিহিত করে। তাহলে আমি কোনো দ্রব্য বা সেবা কার্য, ধরো আমি প্রচণ্ড ক্ষুধার্ত, খাবার আমাকে আমার সেই খিদে বা অভাব, খাবারের অভাবটাকে পূরণ করবে। তাহলে খাবারের মধ্যে আমার অভাব পূরণের ক্ষমতা আছে। তাহলে খাবার খাওয়ার ফলে আমি যে তৃপ্তিটা পাচ্ছি সেটাই অর্থনীতিতে বলা হয় উপযোগ। বোঝা গেল? এই উপযোগের ধারণা 3 রকমভাবে আমরা অ্যানালিসিস করি। একটা হচ্ছে মোট উপযোগ, যেটাকে আমরা বলি টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। একটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, আর একটা নিট উপযোগ বা নিট ইউটিলিটি।
এই 3 ধরনের উপযোগের মধ্যে তোমাদের এখানে কিন্তু এইচএসে এই উপযোগিতা নিয়ে খুব একটা উল্লেখ করা নেই, কিন্তু আমি তবু আলোচনা প্রসঙ্গে 3টেই বলে দেবো। প্রথম হচ্ছে মোট উপযোগিতা। আমরা মানে ক্রেতা বা ভোগকারী বা ভোক্তা কোনো দ্রব্য ভোগ করে মোট যে পরিমাণ তৃপ্তি বা উপযোগ লাভ করে তাকে আমরা বলছি টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি মিন্স টোটাল satisfaction gained by a consumer by consuming a particular level or particular amount of output or goods and services. সেকেন্ড হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ মানে কি? মোট উপযোগের পরিবর্তন। এক একক অতিরিক্ত আমরা কোনো দ্রব্য যদি ভোগ করি তাহলে অতিরিক্ত এক একক ভোগের দরুন আমার মোট উপযোগের কতটা চেঞ্জ হলো, পরিবর্তন হলো। তার একটা উদাহরণ দিয়ে বলি যে আমি একটা সংখ্যাবাচক মার্শালের থিওরি অনুযায়ী অ্যাকচুয়ালি উপযোগ সংক্রান্ত তত্ত্ব দু রকমের হয়, একটা কার্ডিনাল থিওরি, একটা অর্ডিনাল থিওরি। আমরা কার্ডিনাল মানে যারা মনে করে যে উপযোগিতাকে পরিমাপ করা যায়, আর অর্ডিনালিস্ট যারা তারা বলে যে না, উপযোগিতা পরিমাপ করা যায় না, কিন্তু তাদেরকে র্যাঙ্ক বা ক্রম অনুযায়ী, অর্ডার অনুযায়ী সাজানো যায়। এই দুটো বিলিফকে আমরা বলতে পারি দুটো স্কুল অফ ইকোনমিক্স, একটা কার্ডিনাল স্কুল আর একটা অর্ডিনাল স্কুল। কার্ডিনালিস্ট যারা তার মূলত হচ্ছে মার্শাল, তার মতে যে কোনো দ্রব্য বা সেবা কার্য ক্রেতা যখন ভোগ করে তা থেকে ক্রেতা যে উপযোগিতাটা পায় সেই উপযোগিতা বা তৃপ্তিটা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অর্থাৎ ইউটিলিটি ক্যান বি মেজার ইন টার্মস অফ মানি। কিন্তু হিক্স, অ্যালেন, প্যারেটো এরকম যারা অর্ডিনালিস্ট তারা বলেন যে না, উপযোগিতাকে এইভাবে মাপা যায় না, কারণ একটা রসগোল্লা তোমার কাছে যে তৃপ্তি দেবে আমার কাছে তৃপ্তি নাও দিতে পারে, তার থেকে বেশিও দিতে পারে, তার থেকে কমও দিতে পারে। তাহলে একই দ্রব্য বিভিন্ন ব্যক্তির কাছে আমার বিভিন্ন উপযোগিতা দিচ্ছে, তার ফলে মেজারিং রড যেটা দিয়ে আমি মেজার করবো, ধর যে একটা রসগোল্লা সমান 5 একক তৃপ্তি ধরছি, কিন্তু সেটা আমাকে 7ও দিতে পারে, অন্যকে 3ও দিতে পারে। সুতরাং আমরা উপযোগিতাকে এরকম নির্দিষ্টভাবে পরিমাপ করতে পারি না কোনো এককের দ্বারা, কিন্তু আমরা আমাদের পছন্দের ক্রম অনুযায়ী সাজাতে পারি। যেমন আমার কাছে রসগোল্লা বেশি প্রেফারেবল বা পছন্দের সন্দেশের চেয়ে, আবার অন্যজনের হয়তো সন্দেশটা বেশি প্রেফারেবল রসগোল্লা থেকে। এইভাবে আমরা আমাদের পছন্দের ক্রম অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী বা অর্ডার অনুযায়ী সাজাতে পারি। এদেরকে বলা হচ্ছে অর্ডিনালিস্ট। তা এইবার আমি যে কার্ডিনালিস্ট কনসেপ্ট দিয়েই আমি তোমাদের বোঝাচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো কেউ 10টা রসগোল্লা খেলে 100 একক তৃপ্তি পায়, তাহলে 10 একক রসগোল্লার জন্য তার মোট উপযোগ 100, আর 11টা রসগোল্লা খেলে তার তৃপ্তি হয় ধরুন 105 একক। ঠিক আছে, সেই এককটা যেমন যাই ধরি না কেন। তাহলে এখানে 10 থেকে 11 এক একক অতিরিক্ত দ্রব্যভোগের জন্য উপযোগিতার মোট উপযোগিতা চেঞ্জ হলো কত? অর্থাৎ এই 105 হলো 100 থেকে, তার চেঞ্জ হয়েছে কতটা? 5 একক। দুটো মাইনাস করলে তাহলে প্রান্তিক উপযোগ এমইউ ইকুয়ালস টু, এইটাকে যদি বলি আমি এমইউএন, তাহলে টিইউএন মাইনাস টিইউএন মাইনাস 1। ওকে, বা এইভাবেও বলা যেতে পারে যে এমইউ n+1, অর্থাৎ আমি n+1তম একক থেকে প্রান্তিক উপযোগ পাবো, n+1 থেকে মোট উপযোগ আর nতম একক থেকে মোট উপযোগ, যে কোনো একটা ভাবে প্রকাশ করলেই হবে। আবার অনেকে এইভাবেও বলে যে মার্জিনাল ইউটিলিটি মানে চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি বাই চেঞ্জ ইন কনজামশন, বা ভোগের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন এবং ভোগের পরিবর্তন, এই অনুপাত দিয়েও আমরা প্রান্তিক উপযোগটা বের করতে পারি। এই প্রান্তিক উপযোগ যখন বলছি তখন কিন্তু একটা তোমাদের নিয়মের কথা বলতে হবে, সেটা হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সেটি কি? সেটা হলো, এটা প্রথম কিন্তু পর্যবেক্ষণ করেন অ্যালফ্রেড মার্শাল, এবং এটা কিন্তু কোনো রকম মানে বলা যেতে পারে এম্পিরিক্যাল, মানে বিভিন্ন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বা লব্ধ নিয়ম। সেটা কীরকম? যে আমরা যদি কোনো দ্রব্য, একই ধরনের দ্রব্য বিভিন্ন একক ক্রমাগত ভোগ করতে থাকি অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট সময়ে,
যদি একটা আর একটা এইভাবে যদি আমি ক্রমাগত ভোগ করতে থাকি, আমি মানে আমরা ক্রেতা বা ভোগকারী, তবে বিভিন্ন একক থেকে যে প্রান্তিক উপযোগগুলো পাওয়া যাবে, ধরো প্রথম একক থেকে MU1, দ্বিতীয় একক থেকে MU2 বা তৃতীয় একক থেকে MU3, এইভাবে MU1, MU2, MUN পর্যন্ত আমি দেখব বা আমরা দেখতে পাই যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ কমে যায়। যেহেতু ক্রমাগত কমে যাচ্ছে, ওই জন্য ক্রমহ্রাসমান কে কমছে? প্রান্তিক উপযোগ, ওই জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। আর এটা এই নিয়মটাকে শুদ্ধ বাংলায় আমরা বিধিও বলি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বা ভোগকারী কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা ক্রমাগত হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এইবারে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। সেটা কি? এটা আলোচনা করার আগেও নেট ইউটিলিটি বা নিট উপযোগিতাটা বলা হয়নি। নিট উপযোগিতা হলো আমরা কোনো দ্রব্য ভোগ করে তা থেকে যে মোট উপযোগিতা পাই এবং ওই দ্রব্যটা ক্রয় করতে আমার যে ব্যয় হয়, এই দুটোর ডিফারেন্সকে আমরা বলি নিট উপযোগিতা। ঠিক আছে, তাহলে 3 ধরনের উপযোগিতা বলা হলো। এইবার আমরা যাব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। আমি একটা চিত্র দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখনই ক্রমাগত কোনো দ্রব্য ভোগ করি, আমি যদি এই বরাবর দ্রব্যভোগের পরিমাণ, এই বরাবর মোট উপযোগ পরিমাপ করি, তাহলে মোট উপযোগ ক্রমাগত বাড়তে একসময় সর্বোচ্চ হবে, তারপরে মোট উপযোগ কমতে থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত, অর্থাৎ কেউ যদি এটাকে Q1 দিলাম, তাহলে O থেকে Q1 পর্যন্ত যত ভোগ করবে প্রান্তিক উপযোগ তত মোট উপযোগ তত বাড়তে থাকবে এবং Q1 ভোগ স্তরে মোট উপযোগ সর্বাধিক হবে এবং তারপরেও যদি সে ভোগ বৃদ্ধি করতে থাকে তাহলে মোট উপযোগ হ্রাস পেতে থাকবে। ওকে, এইবারে প্রান্তিক উপযোগটাও আমি এই অক্ষ বরাবর নিচ্ছি। প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পেতে থাকে। কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী যত ভোগ করব হ্রাস পেতে একদম মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হচ্ছে সেই জায়গায় শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে দুটোর মধ্যে রিলেশন কি দেখছি আরেকবার বলে নিই। যত ভোগ বৃদ্ধি হবে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাবে, কিন্তু যতক্ষণ মোট উপযোগ দেখো বেড়েছে, প্রান্তিক উপযোগ কমলেও কিন্তু ধনাত্মকই আছে, পজিটিভ আছে। কিন্তু যখন মোট উপযোগ সর্বাধিক হয়েছে তখন প্রান্তিক উপযোগ কি হয়েছে? শূন্য হয়েছে এবং মোট উপযোগ যখন হ্রাস পেতে শুরু করলো প্রান্তিক উপযোগ তখন কিন্তু ঋণাত্মক। তাহলে সম্পর্ক আমি এখান থেকে 3টে সম্পর্ক দেখতে পাচ্ছি। যখন মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ O থেকে A পর্যন্ত এইখানটায়, তখন কিন্তু আমরা MU কমছে কিন্তু ধনাত্মক। বোঝা গেল? তাহলে আমি কি বলবো? যখন মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেলেও ধনাত্মক হয়। 2 নম্বর রিলেশন কি? মোট উপযোগ যখন সর্বোচ্চ, তার মানে TU যখন ম্যাক্সিমাম, তখন প্রান্তিক উপযোগ হয় 0। তাহলে মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে প্রান্তিক উপযোগ তখন 0। আর 3 নম্বর বলবো, মোট উপযোগ যখন হ্রাস পাচ্ছে, অর্থাৎ মোট উপযোগটা কমে যাচ্ছে, তখন প্রান্তিক উপযোগ কি হচ্ছে? ঋণাত্মক। তাহলে এই 3টে সম্পর্ক চিত্রসহ উল্লেখ করলে এটা কিন্তু আসতেই পারে। চিত্রসহ এইটা যদি বুঝতে পারে তাহলে আর মুখস্থ করার কোনো দরকার নেই। মোট উপযোগ প্রান্তিক উপযোগ সম্পর্ক ক্লিয়ার। এরপরের অংশে আমরা আলোচনা করব চাহিদা।